আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ব্যাংক সমন্বয় বিবরণীর 4টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। যদি এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসে অবশ্যই তোমরা আনসার করতে পারবে। 1 নাম্বার, ব্যাংকের মঞ্জুর করা সুদ হচ্ছে 73 টাকা, নগদান বইতে 37 টাকা ক্রেডিট করা হয়েছে। এতে উভয় বহির জেরের মধ্যে কত টাকা গরমিল হবে? তাহলে উভয় বহির জের বলতে এখানে উভয় জেরকে বোঝানো হয়েছে। আমরা এইচএসসি সিলেবাসে ব্যাংক সমন্বয় দুই ধরনের পেয়ে থাকি। একটা হচ্ছে একক জের পদ্ধতি, যেটাকে আমরা প্রচলিত পদ্ধতি বলি, আর একটা হচ্ছে উভয় জের সংশোধন পদ্ধতি। তো এই দুইটা জের থেকে মূলত এখানে উভয় জেরকে নিয়ে প্রশ্ন করা হয়েছে। উভয় জেরের ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের লেনদেনটা কোন বইতে ভুল হয়েছে এবং ওই বইটাকে আমরা সংশোধন করে বসিয়ে দেব। আমরা দুইটা বই এখানে তৈরি করি, একটা হচ্ছে নগদান বই আর একটা হচ্ছে এখানে পাস বই। দুইটা বইয়ের নাম আমরা এখানে লিখলাম। ব্যাংক সুদ মঞ্জুর 73 টাকা। তাহলে ব্যাংক সুদ মঞ্জুর করে কে? ব্যাংক সুদ মঞ্জুর করে ব্যাংক প্রথমেই ব্যাংকের অ্যাকাউন্টে 73 টাকা সুদ জমা করে। তাহলে ব্যাংক বলতে পাস বইয়ে 73 টাকা সুদ জমা হয়েছে। এখন নগদান বইতে এসে 37 টাকা ক্রেডিট করা হয়েছে। নগদান বই বলতে আমানতকারীর বই, আর পাস বই বলতে হচ্ছে ব্যাংকের বই। তাহলে নগদান বইতে 37 টাকা ক্রেডিট মানে নগদান বই থেকে 37 টাকা বিয়োগ হয়েছে। তাহলে 37 টাকা এখানে বিয়োগ হয়ে আছে, বাট দরকার ছিল এখানে কিন্তু 73 টাকা যোগ করা, কিন্তু এখানে করেছে কি বিয়োগ, আর তার মধ্যে টাকাটা 37 টাকা, উল্টা টাকা। তাহলে এখন আমরা নগদান বইয়ের জের এবং পাস বইয়ের জেরটাকে আমাকে সমান করতে হবে। আমাদের পাস বইয়ে আমাদের কোনো ভুল নেই, কারণ ব্যাংক সুদ মঞ্জুর করেছে ব্যাংক তার বইতে সঠিকভাবে লিখেছে। তাহলে ব্যাংক তার সঠিকভাবে লিখেছে 73 টাকা, তার মানে টোটাল টাকাটা হচ্ছে আমাদের 73 টাকা। এখন নগদান বইটাকে আমরা সংশোধন করব, কারণ নগদান বইটাতে এখানে ভুল হয়েছে। তাহলে নগদান বই সংশোধন করব কিভাবে? প্রথম ভুল তো আমরা করে ফেলেছি 37 টাকা মাইনাস করে। এই 37 টাকাটা প্রথমে আমরা প্লাস করে এটাকে ব্যালেন্স করে নিয়ে আসব। তো এই 37 টাকা মাইনাস ছিল, আমরা 37 টাকা যোগ করেছি, প্লাসে মাইনাসে এটা কি হয়ে গেছে, এটা ব্যালেন্স হয়ে গেছে, জিরো হয়ে গেছে। এখন জিরো করলে তো হচ্ছে না, আমার ব্যালেন্স তো ব্যাংকের বইতে 73 টাকা আছে, কিন্তু আমাদের বইতে ব্যালেন্স তো জিরো হয়ে আছে, না জিরো করা যাবে না। এখানে পাস বইয়ের সাথে আমাদের বইয়ের ব্যালেন্সটা মিলাতে হবে, তার মানে আরও এখানে আমাদেরকে 73 টাকা যোগ করতে হবে। 73 টাকা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এখন কত পাচ্ছি আমরা? এই যে 73 টাকা এবং 37 টাকা যোগ করলে 7 3 10 শূন্য হাতে 1, 7 3 10 হাতে 1 11। তার মানে 110 টাকা যদি আমরা নগদান বইতে বসিয়ে দিই, তাহলে আমাদের পাস বইয়ের জেরের সাথে নগদান বইয়ের জেরটা কি হবে? মিলে যাবে। তাহলে এই 110 থেকে যদি আমরা 37 টাকা বিয়োগ করি, তাহলে আমরা 73 টাকা ব্যালেন্স আমরা মিলিয়ে ফেলতে পারবো। তার মানে বোঝাচ্ছে আমাদের নগদান বইয়ে 110 টাকা যোগ করতে হবে। নগদান বইয়ে 110 টাকা যোগ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে। প্রথম কথা হচ্ছে আমরা 37 টাকা ভুল করে বিয়োগ করেছি, এই ভুলটা কাটার জন্য আমরা 37 টাকা যোগ করেছি, নাম্বার 1 পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে 37 টাকা যোগ করার পরে আমাদের ব্যালেন্সটা জিরো হয়ে যাবে, আমাদের তো 73 টাকা ব্যালেন্স দেখাতে হবে, এই জন্য আরও 73 টাকা আমরা যোগ করে টোটাল 110 টাকা মিলিয়েছি। 110 টাকা যদি আমরা যোগ করি, আমাদের অটোমেটিক নগদান বইয়ের সাথে পাস বইয়ের ব্যালেন্সটা হুবহু মিলে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে উত্তর হবে আমাদের 110 টাকা। 2 নাম্বার প্রশ্ন, ব্যাংক চার্জ 260 টাকা, নগদান বইয়ে ভুলক্রমে 620 টাকা লেখা হয়েছে। এখানে আমরা ঠিক আগের মতো একটা নগদান বই একটা পাস বই আমরা লিখব। এই জায়গায় আমরা পাস বইটাকে লিখছি। তাহলে ব্যাংক চার্জ 260 টাকা, নগদান বইয়ে ভুলক্রমে 620 টাকা ডেবিট করা হয়েছে। ডেবিট অর্থ হচ্ছে নগদান বইয়ে যোগ করা হয়েছে। ফলে নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গরমিল, এটাও উভয় যে চেয়েছে। দুইটা বিবরণী যখন একসাথে চাচ্ছে গরমিল কত, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে এটা উভয় জেরের প্রশ্ন। এখন ব্যাংক চার্জ করে কে? ব্যাংক চার্জ করে প্রথমে ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে একটা চার্জ কেটে নেয়, যেটা আমাদের অ্যাকাউন্টে টাকা হ্রাস পায়, আমাদের অ্যাকাউন্টে টাকা বিয়োগ হয়। তাহলে পাস বইয়ে আমাদের 260 টাকা বিয়োগ হয়ে আছে, পাস বইয়ে বিয়োগ হয়ে আছে। এখন নগদান বই ভুলক্রমে কি করেছে? 620 টাকা ডেবিট করেছে। নগদান বইয়ে 620 টাকা ডেবিট অর্থ হচ্ছে যোগ করে ফেলেছে।
এখন ভুলটা করেছে কে? নগদান বই। আমরা উভয়জের একটা টেকনিক মনে রাখবো, সেটা হচ্ছে যেই বইটাতে ভুলটা হবে সেই বইটা আমরা ঠিক করে ফেলবো, অন্য বই সঠিক বই যেটা আছে তার মতো করে। তাহলে পাস বইয়ে কোনো আমাদের ভুল নেই, পাস বইয়ে এখানে ব্যালেন্স হচ্ছে আমাদের 260 টাকা এবং সেটা বিয়োগের ঘরে আছে। এখন আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে নগদান বইয়ে আমরা 620 টাকা যোগ করে ফেলেছি, কিন্তু 620 টাকা যোগ করলেও তো আমার পাস বইয়ের সাথে ব্যালেন্সটা মিলছে না। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা 620 টাকা যে ভুল করে লিখেছি এটা আমাকে আগে বাদ দিতে হবে। তাহলে 620 টাকা প্রথম আমরা এখান থেকে বাদ দিলাম, 620 টাকা বাদ। এখন 620 টাকা বাদ দিলে তো আমাদের নগদান বইয়ের ব্যালেন্সটা জিরো হয়ে যাচ্ছে, পাস বইয়ের সাথে মিলছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আরও 260 টাকা কি করতে হবে? বিয়োগের ঘরে দেখাইতে হবে, 260 টাকা বিয়োগের ঘরে দেখাইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে টোটাল এই 620 কাটা যাবে, আমাদের ঘরে থাকবে টোটাল এই জায়গায় -260 টাকা। ওকে, -260 টাকা নগদান বই এবং পাস বইয়ের সাথে মিলে যাচ্ছে। এখন তাহলে নগদান বইয়ে সংশোধন করতে গিয়ে আমাদেরকে টোটাল লিখতে হচ্ছে 880 টাকা। 880 টাকা যখন আমরা বিয়োগের ঘরে দিব, তখন এই 880 থেকে 620 যোগ বিয়োগ করলে অটোমেটিক থেকে যাবে 260 টাকা। তাহলে জিনিসটা হচ্ছে প্রথম আমরা এই 620 টাকা যেটা আমরা ভুল করে ডেবিট করেছি এটা বাদ দেওয়ার জন্য মাইনাস করা হয়েছে 620, আর যে টাকাটা আমাদের বসানোর দরকার ছিল ব্যাংক চার্জ হিসাবে আমাদের বিয়োগ করার দরকার ছিল 260 টাকা, সেটা আমরা এখন সঠিক করে লিখেছি -260 টাকা। টোটাল আমাদেরকে লিখতে হচ্ছে 860 টাকা। এই 620 আর 260 টোটাল হচ্ছে আমাদেরকে লিখতে হচ্ছে 860 টাকা। এই 860 টাকা যখন আমরা লিখে দিব আমাদের নগদান বই এবং পাস বইয়ের টাকা মিলে যাবে। তাহলে উত্তর হচ্ছে ঘ নাম্বার 860 টাকা। এই দুটো ছিল আমাদের উভয়জের। 3 নম্বর প্রশ্ন, জনাব রাজিনের ব্যবসায়ী নগদান বই মোতাবেক ব্যাংক জমা 10,000 টাকা আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 2,000 টাকার চেকটি এখনও আদায় হয়নি। একটা প্রশ্ন, জমাকৃত চেক এখনও আদায় হয়নি, 5,000 টাকার ইস্যুকৃত অন্য একটি চেক এখনও ব্যাংকে উপস্থাপন করা হয়নি, দুইটা এন্ট্রি দেওয়া হয়েছে। এটা হচ্ছে একক জেরের প্রশ্ন। একক জের বোঝার জন্য আমাদের প্রশ্নে দেখব কয়টা জের আছে। এখানে নগদান বই মোতাবেক ব্যাংক জমা একটা জের, তার মানে নগদান বইয়ে আমাদেরকে অঙ্ক করার জন্য জেরটা দেওয়া হয়েছে। নগদান বই ধরে অঙ্ক করব, পাস বইয়ের জেরটা আমরা মিলাবো। এখন নগদান বই মোতাবেক ব্যাংক জমা, তাহলে নগদান বই মোতাবেক ব্যাংক জমা এটা প্রথম আমরা লিখব নগদান বই মোতাবেক ব্যাংক জমা 10,000 টাকা। এই 10,000 টাকার সাথে একটা যোগ আর একটা বিয়োগ হতে পারে অথবা দুইটাই যোগ হতে পারে। আচ্ছা, এখন প্রশ্নটা পড়ি। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 2,000 টাকার চেকটি এখনও আদায় করেনি, তার মানে কে আদায় করেনি? ব্যাংক আদায় করেনি। আমরা আদায়ের জন্য চেকটা ব্যাংকে পাঠিয়েছি, আমরা আদায়ের জন্য চেকটা ব্যাংকে পাঠিয়েছি, তার মানে আমরা আমাদের নগদান বইয়ে যোগ করে আমরা চেকটা ব্যাংকে পাঠিয়েছি, আমরা যোগ করে ফেলেছি, কিন্তু পাস বইয়েতে এখনও কি করা হয়নি? আদায় হয়নি, মানে পাস বইয়ে এখনও যোগ করা হয়নি। তাহলে এখানে ভুলটা করেছে কে? ভুলটা করেছে মূলত পাস বই। এখন পাস বই যদি ভুল করেও থাকে, একক জেরের নিয়ম অনুসারে পাস বইয়ে যোগ বা বিয়োগ করা যাবে না, কারণ নগদান বই মোতাবেক ব্যাংক জমা যখন দেয়া থাকবে অবশ্যই আমাদেরকে নগদান বইটাকে ঠিক করতে হবে। পাস বই আমরা চালাকি করেও পাস বই ঠিক করতে পারবো না, কারণ আমাদের প্রশ্নে যে ব্যালেন্সটা দিয়ে প্রশ্ন শুরু হবে একক জেরের ক্ষেত্রে, সেই ব্যালেন্সটা মোতাবেক আমাদেরকে অঙ্ক করতে হবে। তাহলে এখানে পাস বই আমরা যোগ বিয়োগ কোনোটাই করতে পারবো না। তাহলে কি করব? আমরা নগদান বই ঠিক করব। তাহলে পাস বইয়ে যখন কোনো যোগই হইল না, তাহলে আমাদের বইয়ে যখন যোগ করে রেখেছি, তাহলে আমাদের বইটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে পাস বইয়ের টাকার সাথে হিসাবটা আমাদের মিলে যাবে। কারণ পাস বইয়ে যখন কোনো কিছু লেখাই হয় নাই, আমরা একবার লিখেছি আবার বিয়োগ করেছি, তার মানে একবার লেখা এবং বিয়োগ করা, এটার অর্থ হচ্ছে আমরাও কিছু লিখি নাই, এটা বোঝাচ্ছে। তাহলে সো এখানে যেটা নগদান বইয়ে যোগ হয়ে আছে সে এন্ট্রিটা আমরা নগদান বইয়ের অঙ্ক যখন করছি তখন নগদান বই আমরা আবার কি করব? বিয়োগ করব। তাহলে এই 2,000 টাকা আমরা বিয়োগ করব, এই 2,000 টাকা আমরা কি করব? বিয়োগ করব। এই 2,000 টাকা আমরা এখানে বিয়োগ করে দিব। এরপর প্রশ্ন, 5,000 টাকার ইস্যুকৃত অন্য একটি চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি। 5,000 টাকার ইস্যুকৃত চেক, আমানতকারী তার পাওনাদারকে পরিশোধ করার জন্য চেক ইস্যু করে। তাহলে আমানতকারী যখন পাওনাদারকে পরিশোধের জন্য চেক ইস্যু করে তখন সে তার নগদান বইয়ে টাকাটা বিয়োগ করে দেয়,
কারণ হচ্ছে পাওনাদারকে যখন চেকের মাধ্যমে টাকাটা পরিশোধ করবে অবশ্যই পাওনাদার ব্যাংকে গিয়ে টাকাটা উঠিয়ে ফেলবে, সেই কারণে আমানতকারী আগে থেকেই তার নগদান বইয়ে এই টাকাটা বিয়োগ করে রেখেছে। কিন্তু ওই চেকটা এখনও উপস্থাপন করা হয়নি, ওই পাওনাদার চেকটা এখনও ব্যাংকে নিয়ে যায় নাই, টাকা উঠায় নাই, তাহলে সেক্ষেত্রে পাসবইয়ে কোনো টাকাই বিয়োগ হয়নি, কিন্তু আমরা নগদান বইয়ে বিয়োগ করে আছি। এখন কি পাসবইয়ে বিয়োগ করে দিলে অঙ্ক হয়ে যাবে? না, পাসবইয়ে বিয়োগ করলে অঙ্ক হবে না, কারণ আমাদের প্রশ্নের জ্যার হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা একক জ্যারের অঙ্ক, তাহলে আমাদেরকে অবশ্যই নগদান বইটাকে ঠিক করতে হবে। তাহলে পাসবই এখন টাকাটা যেভাবে আছে, যেরকম হয়ে আছে, আমাদের বইটাকেও সেরকম করে ফেলতে হবে। আমরা যে এন্ট্রিটা বিয়োগ করে ফেলেছি, এখন সেই এন্ট্রিটা আমরা কি করে দিব? যোগ করে দিব। তাহলে পাসবইয়ের সাথে আমাদের কি হবে? মিলে যাবে। এখন আমরা এখানে 5,000 টাকা কী করব? যোগ করে দিব। তাহলে 5,000 টাকা যদি যোগ করি তাহলে আমাদের পাসবই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ চলে আসবে। তাহলে 10 থেকে 2 গেলে 8, 8 5 হচ্ছে 13, তাহলে উত্তর হচ্ছে 13,000 টাকা। এই 13,000 টাকা হচ্ছে আমাদের উত্তর। ওকে, একক জারের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে বইয়ের ব্যালেন্স দেওয়া থাকবে সেই বইটাতে অঙ্ক করতে হবে, অন্য বই বা অন্য হিসাবে অঙ্কটা করা